প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের বিশেষ আয়োজন কারণ আজকে 10ই ডিসেম্বর ভ্যাট দিবস। বাংলাদেশে প্রথম ভ্যাট বা মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয়েছে 1991 সালে, কিন্তু ভ্যাট দিবস পালন করা হচ্ছে 2001 সাল থেকে। যদিও শুরুতে দিবসটি পালিত হতো 10ই জুলাই, পরে 10ই ডিসেম্বর থেকে ভ্যাট দিবস পালন করা হয় এবং একই সঙ্গে ভ্যাট সপ্তাহ পালন করা হয় 10 থেকে 15 ডিসেম্বর। ভ্যাটের ব্যাপারে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদেরকে সচেতন করতে এবং সবার কাছে ভ্যাটের বার্তাটা, ভ্যাট কেন দেওয়া দরকার সেই বার্তাটা পৌঁছে দিতে এই ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ পালন করা হয়। এখন মানে সাধারণ মানুষ হিসেবে মানে একদম বলতে পারি যে ভ্যাট তো আমার পকেট থেকে যায়, ফলে ভ্যাটের ব্যাপারে আমি উৎসাহী হব কেন বা ভ্যাট আমি কেন দেব। কিন্তু আপনি যেই দেশে বাস করেন, যেই সরকার আপনাকে সেবা দিচ্ছে, সেই সরকার কোত্থেকে কীভাবে চলবে, কোত্থেকে আসবে টাকা, এই যে এত উন্নয়ন হচ্ছে, সেতু হচ্ছে, ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, সব তো কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আমাদের পকেট থেকে টাকাটা যায়, আবার সেবা হিসাবে সেটা আবার আমাদের কাছে ফিরে আসে। ফলে আপনি যদি একটি কল্যাণ রাষ্ট্র চান, যদি চান যে সরকার আপনাদের ভালো সেবা দিবে, তাহলে ট্যাক্স বা ভ্যাট যাই দেন সেটা সরকারকে নিয়মিত দিলেই আপনার টাকায় আপনাকে সেবা দিবে। সেই কারণে ভ্যাটটা খুবই গুরুত্বপূর্ণ। যদি একদম শুরুর দিকে আমার স্মৃতিতে যতটুকু মনে আছে, 1991 সালে যখন প্রথম মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হলো, তখন এটা নিয়ে ব্যাপক ব্যঙ্গ, বিদ্রূপ, রীতিমতো মারামারির মতো অবস্থা হয়েছিল। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি পাল্টেছে, মানুষও আসলে বুঝতে পারছে যে ভ্যাটের গুরুত্বটা কোথায়, এবং ভ্যাটের সাথে দেশপ্রেমের একটা খুবই জরুরি যোগাযোগ আছে। আপনি দেশকে ভালোবাসলে অবশ্যই আপনি ট্যাক্স দিবেন, ভ্যাট দিবেন। আমরা আজকে এই বিশেষ দিবসে আমরা ভ্যাট নিয়ে কথা বলবো। এবারের ভ্যাট দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে, অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন। যেটা বলছিলাম যে দেশপ্রেম, দেশ গড়তে হলে সেখানে আপনারও ছোট্ট হলেও, সামান্য হলেও আপনারও যেন অবদান থাকে, আপনি গর্ব করে বলতে পারেন যে আমার টাকায় দেশ চলছে, সেটার জন্য হলে আপনাকে ভ্যাট দিতে হবে। আমাদের আজকের অনুষ্ঠানে দুজন অতিথি আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, মূসক বাস্তবায়ন ও আইটি ডক্টর আব্দুল মান্নান শিকদার, এবং আছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি ডক্টর আব্দুল মান্নান শিকদার, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে এই 10ই ডিসেম্বর ভ্যাট দিবসটা কেন গুরুত্বপূর্ণ, মানে টেলিভিশনে আলোচনা করে কথা বলতে হবে কেন, গুরুত্বটা কি? আজ 10 ডিসেম্বর আমি সকল দর্শককে ভ্যাট দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে 1991 সালে যখন ভ্যাট শুরু হয় তখন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল এবং অনেকেই মনে করেছিল যে ভ্যাট বোধহয় আমাদের মূল্যকে অনেক বাড়িয়ে দেবে, কিন্তু প্রকৃত অর্থে এক্সাইজ যে সিস্টেম ছিল সেই এক্সাইজের সময় কিন্তু আপনার ট্যাক্স অন ট্যাক্স হতো। আমদানি পর্যায়ে 20% বিক্রয় কর সেলস ট্যাক্স দিয়ে, সেটা আবার যখন উপকরণের সাথে সেই সেলস যুক্ত হয়ে তারপর আবার তার উপরে এক্সাইজ ডিউটি বসতো। কিন্তু ভিএটি সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে, কারণ ভিএটি ট্যাক্স অন ট্যাক্স অ্যাভয়েড করে, অর্থাৎ এখানে পণ্যমূল্য বৃদ্ধি পাওয়ার সুযোগ নেই বললেই চলে। কারণ হচ্ছে যে আপনি উপকরণের উপর যে ভ্যাটটা দিচ্ছেন সেটা কিন্তু আপনি উপকরণ কর হিসেবে রেয়াত পাচ্ছেন। তো প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ীরা এটা বুঝতে না পারার কারণে উৎপাদনকারী, আমরা যখন তাদেরকে অঙ্ক করে বুঝালাম যে আপনি 1 কোটি টাকার যদি র মেটেরিয়াল নিয়ে আসেন তাহলে আপনি 15 লাখ টাকা উপকরণ কর রেয়াত পাবেন, এবং সেই উপকরণ কর রেয়াতের টাকা দিয়েই কিন্তু আপনি লোকাল যে সাপ্লাই হবে সেটার ভ্যাট পরিশোধ করতে পারবেন। তো তখন তারা এটার গুরুত্বটা বুঝতে পারলো। এখন তো সারা পৃথিবীর আপনার প্রায় 176টি দেশেরও বেশি কোনো না কোনোভাবে ভ্যাট রয়েছে। তো আপনি যেটা বলছিলেন যে এই গুরুত্বটা কেন, আপনি নিজেই বলেছেন যে ভ্যাট দিচ্ছে কিন্তু জনগণ, ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন, কিন্তু সেই জনগণই আসলে দিচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে সেই টাকাটা সরকারি কোষাগারে যাচ্ছে কিনা। যদি কোনো ক্রেতা কোনো পণ্য বা সেবা কেনার পর সেই চালানটি যদি সংগ্রহ না করেন, আমাদের যেটাকে ভ্যাট 6.3 সেটা যদি তিনি না নেন, যদি ইএফডি মেশিন থেকে কেনেন তাহলে ইএফডি চালানটা যদি না নেন, যদি পস সিস্টেম থেকে কেনেন পস সিস্টেমের চালানটা যদি না নেন, তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে ভ্যাটের টাকা সরকারি কোষাগারে নাও জমা হতে পারে, পকেট থেকে যাবে কিন্তু সরকারি কোষাগারে যাবে না। আপনি যেটা বলছিলেন আমার অত্যন্ত ভালো লেগেছে যে জনগণের টাকা নিয়েই কিন্তু, সেই টাকা দিয়েই কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে এবং সেটাই জনগণকে সেবা দেওয়া হচ্ছে। সেই জনগণ যদি না বুঝে তাহলে সেখানে একটা গ্যাপ তৈরি হতে পারে। সেই জন্য আমরা প্রতি বছর 10 ডিসেম্বর, আজকে 10 ডিসেম্বর প্রতি বছর আমরা ভ্যাট দিবস করি এবং 10 থেকে
15 তারিখ ভ্যাট সপ্তাহ করি, যাতে করে জনসাধারণ, ক্রেতা, ভোক্তা এবং স্টেক হোল্ডার সবাই বুঝতে পারে যে ভ্যাটটা কতটা জরুরি এবং ভ্যাটে চালান নেওয়াটা কতটা জরুরি, এবং যারা নিবন্ধিত ব্যক্তি তাদের কি পরিমাণ দায়িত্ব আছে, এবং আমার ভ্যাট কর্মকর্তা হিসেবে আমার সেবা প্রদানের মানসিকতা কতটুকু থাকা উচিত। সেজন্য ক্রেতা এবং নিবন্ধিত ব্যক্তি এবং কর্মকর্তা এদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা হয়। এবং আপনি দেখবেন যে প্রতি বছর আপনার 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের ডিভিশন অফিস, সার্কেল অফিস, কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ডে সেবা সপ্তাহ পালন করা হয়, এবং সেখানে হেল্প ডেস্কের মাধ্যমে নানা ধরনের সেবা দেওয়া হয়। একজন ব্যক্তি তিনি ইচ্ছে করলে সেখানে অনলাইনে নিবন্ধন গ্রহণ করতে পারেন, তিনি ইচ্ছে করলে অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারেন, তিনি চালান কিভাবে দেবেন সেটা জানতে পারেন, তিনি ক্রয় হিসাব পুস্তক, বিক্রয় হিসাব পুস্তক, অন্য নানাবিধ হিসাবপত্র কীভাবে রাখবেন, ক্রেডিট নোট, ডেবিট নোট কীভাবে করবেন, এই বিষয়গুলো বিশদভাবে সেখানে সেবা প্রদান করা। সেই জন্য আমি মনে করি যে ভ্যাট দিবসের গুরুত্ব অপরিসীম, এবং ভ্যাট সপ্তাহ তো অবশ্যই, এই ভ্যাট সপ্তাহ আমরা আসলে সারা মাসব্যাপী করতে চাই। এবং আপনি জানবেন যে আমাদের অনেক কমিশনারেট বিভিন্ন সময় মাস শেষে যখন রিটার্ন, মাস শেষে পরবর্তী মাসে যখন রিটার্ন জমা দেওয়ার সময় আপনি জানেন যে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে রিটার্ন জমা দিতে হয়, এবং সেক্ষেত্রে বিভিন্ন মার্কেটে, আমাদের বিভিন্ন অফিসে মেলার আয়োজন করা হচ্ছে, মেলার আদলে সেবা প্রদান করা হচ্ছে। আমরা যদিও আমাদের চেয়ারম্যান মহোদয় এটাকে বলেন যে মেলা না বলে তোমরা বলো সেবা কেন্দ্র, সেবা কেন্দ্র। তো আমরা সেবা কেন্দ্রের মাধ্যমে এগুলো করছি, এবং যার ফলে এখন যেটা হচ্ছে যে আমরা অনলাইনে এখন প্রায় 61% রিটার্ন অনলাইনে পাচ্ছি। আমাদের ইচ্ছা এবার আপনাদের স্লোগান অনলাইনে ভ্যাট দিন, তার মানে আপনারা অনলাইনকে আরো বেশি আপনি জানেন যে আমাদের ভ্যাট অনলাইন প্রজেক্টে অনেকগুলো মডিউল আমরা চালু করেছি। 16টি মডিউলের মধ্যে এখন প্রায় 14টি মডিউল লাইভে আছে, আর 2টি মডিউল খুব শীঘ্রই লাইভে আসবে, এবং সেখানে আমরা ব্যবসায়ীদের কার্যক্রমগুলোকে, অর্থনৈতিক কার্যক্রমগুলোকে একেবারেই অনলাইন ভিত্তিক করতে চাই, যাতে করে ব্যবসায়ী তার ঘরে বসে, তার অফিসে বসে তিনি সব ধরনের কার্যক্রম করতে পারেন। যত ধরনের কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা হয়রানির জটিলতা বা এই যে ইন্টারাকশনটা, এটা যাতে কমে যায়, যাতে করে তার কমপ্লায়েন্স কস্টটা কমে যায়, এবং আমরা ইজ অফ ডুইং বিজনেস সূচকে অনেক এগিয়ে যাব। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব শামীম আহমেদ। ডক্টর আব্দুল মান্নান শিকদার যেমনটি বলছিলেন যে মানে ক্রেতা এবং কর্মকর্তা এবং ব্যবসায়ী তাদের মধ্যে একটা সেতুবন্ধনটা কিন্তু আসলে আপনারা যারা ব্যবসায়ী, ওনারা কালেক্টর, আমরা দিচ্ছি, মাঝখানে কিন্তু মানে আপনারা সেই যোগাযোগটা করিয়ে দিবেন। সেই সেতুতে কি মানে সব কিছু ঠিক মতো চলছে, নাকি এখানে কোথাও কোনো গ্যাপ আছে? মানে ব্রিজটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু এই যে পাইপলাইনটাতে মানে অনেক সমস্যা হবে। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ। আমাদের ডক্টর আব্দুল মান্নান যে আমাদের মেম্বার সাহেব যে কথাটা বললেন সঠিকভাবে বলেছেন, যে এটা মানে একটা কার্যকর পদ্ধতি যেটা দিয়ে আমরা দেশ এবং উন্নয়ন করতে পারবো, এবং এতে এবং আপনি জানেন যে বেসরকারি খাত যথেষ্টভাবে এটাতে পার্টিসিপেট করছে, এবং এনবিআর যা টোটাল ট্যাক্স কালেকশন করে এর মধ্যে মেজরিটি হচ্ছে যে আমাদের ভিএটি, অ্যারাউন্ড 56% অফ দ্য টোটাল কালেকশন। সেই যে 56% কালেক্ট হচ্ছে, এটা আমাদের বেসরকারি খাতের সাফল্য অথবা বেসরকারি খাতের অবদান, আপনি যেটাই বলেন। আর যে কথাটা আমরা আশঙ্কা করি যে কালেক্টর হইলো অথচ সরকারি করে গেল না, ইভেশন যেটাকে বলা হয়, যেটা ইভেশন হয়তো কিছুটা হয়, কিন্তু ইভেশন যেটা হয় সেটাতে হয়তোবা কোনো কিছু থাকে, আমরা সেই পর্যায়ে আলোচনাতে যাই না। তবে ইভেশন পরিহার করাটা অবশ্যই উচিত। ইভেশন আমরা বেসরকারি খাত থেকে এটা সমর্থন করি না, এবং আমরা চাই যে পরিমাণে আমরা ভ্যাট সরকারের জন্য কালেক্ট করব এবং সেই পরিমাণে ভ্যাট আমরা সরকারকে দিব। এটা রাষ্ট্রের, এটা আমাদের একটা আমাদের রাষ্ট্রের আমানত, আমাদেরকে সেই আমানতটা রক্ষা করতে হবে এবং সেটা করতে হবে। কিন্তু এর মধ্যে বেসরকারি খাতের কিছু উপলব্ধি আছে, কিছু চিন্তাভাবনা আছে, কিছুটা আশঙ্কাও আছে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে অনলাইনে হোক, কিন্তু অনলাইনে অলরেডি চালু আছে কিছুটা, কিন্তু অনলাইনের পরেও দেখা যায় যে আমাদেরকে আবার সার্কেলে যে অফলাইনে ভ্যাটের কাগজপত্র, ভ্যাটের রিটার্নটা জমা দিতে হয়। এইসব জিনিসগুলো বলছেন যে এই প্রক্রিয়াটা ওনারা সহজ করে আনছেন, এখন 61%, এটা আশা করছেন যে আরো বেড়ে যাবে। একদম পুরোটাই আমরাও চাই, পুরোটাই। আমি আমার অফিস থেকে বসে আমার ভ্যাটটা দিতে চাই নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে, আমার কোনো কারোর সাথে যোগাযোগের প্রয়োজন নেই। এটা আমরা নিশ্চয়ই আশা করি বেসরকারি খাত থেকে যে আমরা এতে সফল কাম হব এবং আমরা সফলতা আসবে। একদিনে আসে না তো, মাত্র কয়েক বছর হলো আমরা ভ্যাট প্রক্রিয়ায় আসছি। তো আমাদের যেটা মনে হয় যে ভ্যাট থেকে যেহেতু সরকার এত রাজস্ব আদায় করছে,
এটার জন্য অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টটা, আমি ব্যবসায়ী, আমারও কিন্তু অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা দরকার, আমার যিনি ভোক্তা তার অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা দরকার। তো সেই জন্য সরকারের যেহেতু আয় হচ্ছে, সরকার যেহেতু এতে লাভবান হচ্ছেন, আমার মনে হয় অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য সরকারের কার্যক্রম গ্রহণ করা উচিত মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এবং ইয়েভাবে। তাহলে হবে কি যে এই যে ডিফারেন্স যেটা আছে সেটা হয়তো আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো, যে আশঙ্কাটা যেটুকু ইনভেশন হয় অথবা হওয়ার সম্ভাবনা থাকে সেটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো, এবং সর্বোপরি দেশ এবং জাতির উপকারেই আসবে আমাদের এই পুরো প্রক্রিয়াটা। এবং আমি ভ্যাট দিবসে আমাদের এনবিআর এর সদস্য মহোদয়কে আশা করি যে ওনার ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ কার্যকর হবে, সফল কাম হবেন, এবং এই ভ্যাট সপ্তাহে যে সফলতা আসবে সেটা যেন সারা বৎসর যেন একটা বলবৎ থাকে এবং সারা বৎসর যেন এতে উপকারটা আমরা পাই। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুল মান্নান শিকদার, আমরা দেখেছি যে গত অর্থ বছরে আপনাদের ভ্যাট আদায় হয়েছে 97,000 কোটি টাকার বেশি। তার মধ্যে বৃহৎ যে কোম্পানিগুলো আপনাদের লিস্টেড 110টা, তারাই দিয়েছেন অর্ধেকের বেশি। তার মানে আপনাদের এবারের যে মূল স্লোগান অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন, তার সাথে আরও আপনাদের মোট 12টা স্লোগান আপনার ছিল। তার মধ্যে একটি আছে যে বিন্দু বিন্দু ভ্যাটের টাকা সচল রাখে দেশের চাকা। এই বিন্দু বিন্দু ভ্যাটের টাকা সংগ্রহ করতে গিয়ে কি আপনারা কোনো, আমি যে বড় বৃহৎ যেটা সেটা তো আপনারা পেয়ে যাচ্ছেন 97,000 কোটি টাকা, কিন্তু বিন্দু বিন্দুটা যদি হতো তাহলে আমার ধারণা যে এটা আরও অনেক বেশি হতে পারত। সেইখানে কোনো কারো অদক্ষতা, কারো অসততা, এবং উনি যেটা বলেন যে মানে ইভেশন মানে ফাঁকি মারার প্রবণতা, এই জায়গাটাতে কোনো আপনাদের আরও বেশি নজর দেওয়ার সুযোগ আছে কিনা বিন্দু বিন্দু ভ্যাট সংগ্রহ? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে 97,000 কোটি টাকা, তার মধ্যে 50%-এর বেশি আমরা এলটিউ থেকে পাই, বৃহৎ করদাতা ইউনিট থেকে, এবং বাকি টাকাটা কিন্তু আমরা অন্য জায়গা থেকে পাচ্ছি। আপনি জানেন যে আমাদের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো, যাদের ইয়ারলি আপনার অ্যাটলিস্ট 3 বছরে গড়ে 10 কোটি টাকা রাজস্ব দিয়েছে, এরকম প্রতিষ্ঠান কিন্তু এলটিউতে যায়, এবং সেখান থেকে আবার কমে গেলে বেরিয়ে আসে, আবার ঢুকে। তো যেটা আপনি বললেন বিন্দু বিন্দু যে কথাটা বললেন, আসলেই বিন্দু থেকেই তো সিন্ধু হয়। আমাদের এবারের যে কর্মকৌশল, তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম কর্মকৌশল হচ্ছে আনট্যাপড এরিয়া থেকে আপনার নেটে নিয়ে আসা, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আরেকটা হলো যে এই যেটা বললেন যে চালান না নেওয়া, এই যে স্বামী ভাই একটু আগে বলেছেন, চমৎকারভাবে বলেছেন যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এই আজকের যে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ। আমরা জনসাধারণকে সচেতন করতে চাই, এবং আমরা বলতে চাই যে যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ভ্যাট যোগ্য, ভ্যাট কিন্তু সবার উপরে প্রযোজ্য না, কিছু কিছু ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি আছে, যারা ভ্যাট যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা অবিলম্বে ভ্যাটের আওতায় নিবন্ধিত হবেন, এবং আমাদের জরিপ কাজ অব্যাহত আছে, এবং খুব শিগগিরই আমরা জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিভিন্ন মার্কেটে, বিভিন্ন জায়গায় আমরা গিয়ে দেখব যে কোন প্রতিষ্ঠানটি নিবন্ধিত বা অনিবন্ধিত আছে। এখানে একটু সমস্যা হচ্ছে এই যে কিছু কিছু ক্ষেত্রে আপনার যেমন 50 লক্ষ টাকা নিচে যারা ছোট প্রতিষ্ঠান, তাদের কিন্তু ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া আছে। আবার এদের মধ্যে আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে টার্নওভার নির্বিশেষে ভ্যাটের আওতায় নিবন্ধিত। সেজন্য আমরা কমিশনারদেরকে বলেছি যে কোনো রকমের হয়রানি যাতে না হয়, যারা এক্সেম্পটেড তাদেরকে নিবন্ধিত করার দরকার নেই, তালিকাভুক্ত করার দরকার নেই, যারা নিবন্ধনযোগ্য তাদেরকে যেন তারা নিবন্ধন করে। নিবন্ধন হচ্ছে, গতিও ভালো, তবে আমরা আরও চাই, এবং এই বিন্দু থেকেই সিন্ধু আমরা চাই, এবং যাতে করে এই যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো যাতে কমে যায়, এবং গ্যাপ কমার অন্যতম পদ্ধতি হচ্ছে আমাদের অনলাইন, এবং সেই অনলাইনে আমি আশা করব যে ব্যবসায়ীরা তাদের অনলাইনের যে মডিউলগুলো সেগুলো ভালোভাবে বুঝে নেবে। ভাই একটু আগে বলেছেন স্বামী ভাই যে আমি অনলাইনেও দিচ্ছি, আবার আমাকে সার্কেলে গিয়ে আবার রিটার্ন হার্ড কপিও দিতে হচ্ছে। খুবই দুঃখজনক যে এটি আমি আমার নলেজেও এসছে, এবং আমি কমিশনারদের সাথে অলরেডি কথা বলেছি, এবং তাদেরকে বলেছি কোনোভাবে এটা করা যাবে না, কারণ পেপারলেস হতে হবে, এবং তিনি যেটা অনলাইনে দিচ্ছেন রিটার্ন সেটাই তোমাকে এক্সামিন করতে হবে। যদি কখনো প্রয়োজন পড়ে তখন সে দেখে নেবে। তো এই যে অনলাইনে একটু সময় লাগবে, আসলে একটু সময় লাগবে, কারণ আমরা কিন্তু ইতিমধ্যে ব্যবসায়ীদের যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, আমরা এই ভ্যাট অনলাইন প্রজেক্টের মাধ্যমে সারা দেশে যতটা ডিস্ট্রিক্ট আছে প্রত্যেক ডিস্ট্রিক্টেই কিন্তু আমরা সেমিনার করেছি, এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এই নতুন ভ্যাট আইন সম্পর্কে তাদের সাথে আলোচনা করেছি। আমরা কিন্তু আমাদের কর্মকর্তাদের প্রশিক্ষণও কিন্তু অব্যাহত রেখেছি, জাতীয় রাজস্ব বোর্ড থেকে, কমিশনার থেকে, ইনহাউস ট্রেনিং। যত বেশি আমরা জানবো,
অনলাইন সিস্টেম সম্পর্কে যত, মডিউল সম্পর্কে যত বেশি আমরা জানবো, এর ব্যবহার যত আমি জানবো, ততই কিন্তু আমার এই গ্যাপটা কমবে এবং আমার ট্যাক্স পেয়ারের মধ্যে আমার সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকবে এবং আমার যে ট্যাক্স যতটুকু জাস্ট রেভিনিউ পাওয়ার কথা সেটা কিন্তু অটোমেটিক্যালি আমি পাবো। তখন কিন্তু এই স্লোগান সার্থক হবে। জি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শামীম আহমেদ, যেটা উনি বলছিলেন যে আপনাদের এই যে হয়রানি, আশা করি যেটুকু বলেছেন, উনি যে আশা দিয়েছেন, আশা করি মানে কালকেই ঠিক হয়ে যাবে ব্যাপারটা হয় তেমন না, কিন্তু ওনারা যে প্রক্রিয়াতে আছেন, এখন 61% অনলাইনে হয়, এটা আস্তে আস্তে বাড়বে এবং অনলাইন মানে একদম পেপারলেস ইয়ে হবে। কিন্তু আমার যেটা জানতে চাওয়া যে মানে আপনি একটা মানে একটা সংগঠনের সভাপতি, কিন্তু মানে আমি তো সবার কাছ থেকে আপনার মতো কি বলে সততা বা আশা নাও করতে পারি। অনেক ব্যবসায়ী আছে যারা খুঁজবেই যে কোন দিক দিয়ে ফাঁকি দেওয়া যায়। সেই জায়গাটাতে ধরার ব্যাপারে সরকারের দায়িত্ব একটা, কিন্তু ব্যবসায়ীদের, আপনাদের যেমন বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, এফবিসিসি আছে, তা আপনাদের কি কোনো নিজস্ব গোয়েন্দা বা নিজস্ব কোনো কর্মসূচি আছে কিনা যে মানে সবাই যাতে ভ্যাট দেয় সেটা? প্রথমেই বলি যে আমরা প্লাস্টিক অ্যাসোসিয়েশন আমরা কিছুদিন আগে আমরা ভ্যাট কীভাবে দিতে হয়, আমাদের অনেকগুলো আইটেমের উপর ভ্যাট ছিল না, আমাদের 14টা-15টা ছিল না, এবং ওটা কমিয়ে এখন 4-5টা আইটেমের উপর আমাদের ভ্যাট নেই। যেহেতু ওই আইটেমগুলো যারা ম্যানুফ্যাকচারার ছিলেন তাদের আমরা ট্রেনিং প্রোগ্রাম দিয়ে ভ্যাট কীভাবে দিতে হয়, ফর্ম ফিল আপ করতে, কীভাবে সাবমিট করতে আমরা এটা শিখিয়েছি। এটা অ্যাসোসিয়েশন থেকে আমরা কার্যকলাপ নিয়েছি। আমরা কিছুদিন আগে বিসিসিতে একটা আলোচনায় বসছিলাম। আমরা জানি যে এলটিইউ, লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট, যারা ওই কনসেপ্টটা আসায় কিন্তু সাকসেসফুল হয়েছে। আপনি আপনার বক্তব্যে বলেছেন যে মোর দেন 50% ওই ইউনিটগুলো থেকে আসছে। আমরা প্রপোজ করেছিলাম যে লার্জের থেকে মিডিয়াম ট্যাক্স পেয়ার্স ইউনিট করেন, স্মল ট্যাক্স পেয়ার্স ইউনিট করেন, যারা গ্রিন লাইনের মতো, যে এই ট্যাক্স যারা যারা এনলিস্টেড হবেন তারা নিজেরা সৎ থাকবেন এবং নিজেরা সাবমিট। আপনি দেখবেন সেখানে র্যান্ডম কোনো যাচাই হবে, কোনো ফাঁকি থাকলে ধরবে, সেটা আলাদা, কিন্তু নরমালি তারা গ্রিন চ্যানেলে পার হয়ে যাওয়ার মতো। এইরকম ট্যাক্স পেয়ার্স ইউনিট যদি আরো 2টা ক্রিয়েট করা যায়, এবং যারা মিডিয়াম আছেন এবং স্মল আছেন, আদার দেন লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট, তারাও যদি এখানে নিবন্ধিত হন, কারণ হয় কি যে চাই কিন্তু একজন নিবন্ধন কিন্তু একটা রিকগনিশন আছে, আমি মেম্বার অফ দ্য লার্জ ট্যাক্স, আমি মিডিয়াম ট্যাক্স পেয়ার্স ইউনিট, সেটা তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড, তার কাছে একটা অব্লিগেশন আসে যে আমাকে এটা মেইনটেইন করতে হবে। তাহলে দেখা যাবে আপনি যে 96 অত 97,000 আদায় করছেন, এই যে বিরাট নেটওয়ার্ক, আপনার এনবিআর এর টাস্ক ফোর্স কাজ করছে, এনবিআর এর কর্মকর্তারা কাজ করছেন, এটা কিন্তু আপনি কমায় নিয়ে আসতে পারবেন, আপনার ওভারহেড কস্ট কমে যাবে এবং সর্বোপরি একটা সততার একটা আসবে। তো আমরা সেটা চাই। আমার মনে হয় আমরা এই প্রস্তাবটা যদি প্রপারলি এটা ছিল আমাদের আলোচনার ভিতরে, আমরা বোধহয় এই প্রস্তাবটা এখনো পাঠিয়েছি আমার মনে নাই, কিন্তু আলোচনার মধ্যে এরকম একটা কিছু যদি করা যায়, মানে বৃহৎ, মাঝারি এবং এরকম তিনটা ভাগ করে, কিন্তু বিকজ লার্জ ট্যাক্স পেয়ার আমরা দেখছি ইজ ভেরি সাকসেসফুল। হ্যাঁ, তো এইভাবে যদি করা যায় এটা আরেকটা দৃষ্টান্ত আসবে আমাদের জন্য, এক। আর 2 নম্বর, আমাদের মাননীয় সদস্য বলেছেন অলরেডি যে 50 লাখ টাকার নিচে পর্যন্ত ট্যাক্স নাই, অথবা টার্নওভার ট্যাক্স আছে, এবং ঢাকা সিটিতে আপনি জানেন যে কোনো নাই, টার্নওভার ট্যাক্স নাই, সবাইকে ইয়ের ভিতরে নিয়ে আসছে। তো ঢাকা সিটিতে অলমোস্ট 11% অফ দ্য পপুলেশন আমরা বাস করি, এবং অলমোস্ট বিজনেসের হাবই বলতে পারেন ঢাকা, চিটাগাং, খুলনা, এই সিটিগুলোতে। সেইখানে যে টার্নওভার ট্যাক্স ছিল এবং সেটাকে একদম বাদ দিয়ে দেওয়া কি সমীচীন হয়েছে কিনা, এটা আমার একটা প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যে এটা একদম বাদ দিয়ে দিলে থেকে আমাদের কোনো লাভ হলো, সবাইকে আমরা ইয়েতে নিয়ে আসলাম, এইটা আমার মনে হয় বিবেচনা করা দরকার। আমি এটা আমার ব্যক্তিগত অভিমত যে এটা রাখা দরকার, বিকজ ঢাকাতেই তো সব কর্মকাণ্ড আমাদের পরিচালিত হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড। 2 নম্বর হলো কি যে আপনি বলছেন যে সংগঠনগুলোকে সম্পৃক্ত করা, এটা খুব ভালো উদ্যোগ। প্রতিটা আমাদের অনেকগুলো বিজনেস অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি ভ্যাট কালেকশন বলে, যে কোনো ট্যাক্স কালেকশন এবং যে কোনো রিকগনিশন কিন্তু মানুষকে অনেক কিছু উচ্চতায় নিয়ে আসে। হ্যাঁ, সেই রিকগনিশনটা যদি আমরা দিতে পারি প্রপারলি, তাহলে আমার মনে হয় আমরা এখন যা কালেকশন হচ্ছে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি কালেকশন হবে। আরেকটা কথা বলি, আমরা জিডিপি ট্যাক্স রেশিওর কথা বলি। যখন আমরা ভ্যাট ইন্ট্রোডিউস হয়েছে, আমরা কিন্তু প্রতিটা মানুষ এবং প্রতিটা দিন প্রতিক্ষণই কিন্তু আমরা সরকারকে কোনো না কোনোভাবে ট্যাক্স দিয়ে যাচ্ছি। অতএব
শুধু টিন রেজিস্ট্রেশন দেখে যদি আপনি মনে করেন যে এতজন ট্যাক্স দিল, 20 লক্ষ ট্যাক্স দিল, আর বাকি সব আসলে tax 18 কোটি থেকে মানুষকে গেল। ট্যাক্স দিতে হয় কেন? আপনি কোনো ফোনে না কথা কোনোভাবে বলছেন, দিতে হচ্ছে হ্যাঁ, tax। ফোনে কথা বলছেন, তা থেকে 5 পয়সা হলে তারা অবশ্যই পাবে। অবশ্যই সবকিছুতে আমরা ট্যাক্স দিচ্ছি, অতএব ওই কনসেপ্টটা আমাদের ভুল যে টিন রেজিস্টার্ডরাই শুধু ট্যাক্স দিচ্ছে, আর নন যারা টিন রেজিস্টার্ড না, আমাদের মাতা ভগ্নী, বাচ্চা, শিশু, বৃদ্ধ, তারা ট্যাক্স দিচ্ছে না। আসলে কিন্তু সেটা সঠিক না। আমরা কিন্তু কোনো না কোনো ভাবে হোক সবাই- আমরা সবাই কিন্তু সম্পৃক্ত। ট্যাক্স দিয়ে যাচ্ছি। জি, জি। এটা একটা গর্বেরও ব্যাপার। জি। জি, জনাব আব্দুল মান্নান শিকদার, একটা হলো যে ওনার প্রস্তাবের ব্যাপারে আপনি যদি একটু বৃহৎ, মাঝারি, স্মল এটা যদি করা যায়। আরেকটা হলো যে ইএফডিতে চাপ, মানে ইএফডি নিয়ে আপনারা অনেক সচেতনতার সৃষ্টির চেষ্টা করেন, এবং দেখছি যে আপনাদের একটা স্লোগানও আছে যে ইএফডিতে চালান নিন, লটারিতে অংশ নিন। এই লটারিটা বোধহয় একদম ক্রেতা পর্যায়ে, মানে আমাদের মতো সাধারণ মানুষের জন্য। ব্যবসায়ীরা যারা ভ্যাট দেন আপনাদের, তাদের জন্য এরকম কোনো মানে ইনসেন্টিভ বা কোনো মানে প্রণোদনা আছে কিনা যেটা তাদেরকে আরো উৎসাহিত করতে পারে? যেমন যেটা একটা বলছিলেন যে তাদের নাম যে তালিকাভুক্ত, যে আমি কিন্তু মাঝারি ভ্যাটদাতাদের তালিকাভুক্ত, এটা একটা গর্ব নিয়ে বলবে, আমি কিন্তু বৃহৎ তালিকার অন্তর্ভুক্ত। এইরকম ব্যবসায়ীদেরকে আরো বেশি অনুপ্রাণিত করতে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ, যে এটা অত্যন্ত চমৎকার একটা প্রস্তাবনা শামীম ভাই দিয়েছেন। আপনি দেখুন, আমরা এই যে 50 লাখ টাকা পর্যন্ত যে অব্যাহতি দেওয়া হলো, এটা কাদের জন্য? একেবারে ক্ষুদ্র পর্যায়ে যারা, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য করা হলো। এবং এটা মিডিয়াম লার্জ উনি যে প্রস্তাব দিয়েছেন, আমার মনে হয় জাতীয় রাষ্ট্র বোর্ডে এটা আসলে জাতীয় রাষ্ট্র বোর্ড পর্যালোচনা করে দেখতে পারে। আমার বক্তব্য হলো যে বাংলাদেশে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এত কম কেন? এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এত কম কেন? একটা ট্যাক্স গ্যাপ আছে, সেটা তো আছেই, আমরা এতক্ষণ আলোচনা করেছি। কিন্তু আপনি যদি দেখবেন যে আমরা কি পরিমাণ এক্সামশন দিয়ে রেখেছি, আপনি ভ্যাটের ফার্স্ট শিডিউলে দেখেন কি পরিমাণ এক্সামশন আছে। আবার এই ফার্স্ট শিডিউলের বাইরেও প্রজ্ঞাপনের মাধ্যমে অসংখ্য আইটেমকে আমরা আমদানি উৎপাদন পর্যায়ে অব্যাহতি দিয়েছি। আমরা উৎপাদনকে উৎসাহিত করার জন্য এখানে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি যাতে সৃষ্টি হয়, এবং লোকাল ইন্ডাস্ট্রি যাতে সেমি ফিনিশ গুডস বা বেসিক জিনিস র মেটেরিয়াল তৈরি করতে পারে, সেজন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এক্সামশন দিয়েছি। এবং আমাদের যে বড় বড় প্রজেক্টগুলো, সেখানেও আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে প্রজেক্ট আমাদের আছে, উন্নয়ন প্রকল্পে, সেখানে আমরা এক্সামশন দিয়ে রেখেছি। এই টোটাল যদি আপনি যোগ করেন, তাহলে দেখবেন যে আরেকটা বাজেটের সমান পরিমাণ অর্থ আমরা এখানে, এটা যদি আমরা পেতাম, তাহলে কিন্তু আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক বাড়তো। কিন্তু এটাতে কিন্তু জাতীয় রাষ্ট্র বোর্ড মোটেই দুঃখিত না, সরকারও দুঃখিত না। কারণ হচ্ছে যে এখানে উন্নয়ন হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ছে, আপনার সেখানে পারচেজিং পাওয়ার বাড়ছে, সেটাই কিন্তু মানি সার্কুলেশনের মার্কেটে আসছে। সুতরাং এটা আমাদের অব্যাহত রাখতে হবে। তবে সরকার এবং জাতীয় রাষ্ট্র বোর্ড এখন যেটা চাচ্ছে, সেটা হচ্ছে যে এখন যাতে আর এক্সামশন কমিয়ে, যাতে করে এক্সামশন আর বাড়ানো না হয়, এক্সামশন যাতে কমানো হয়, সেটা চেষ্টা করছে। এবং এইটা যদি আমরা করতে পারি, এবং আমাদের যে আনট্যাপড এরিয়া আছে, সেটাকে যদি আমরা আমাদের নেটে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই ট্যাক্স জিডিপি আমাদের রেশিও বাড়বে। আমাদের এই বছর যেমন আমাদের প্রজেক্টেড ট্যাক্স জিডিপি রেশিও হলো 9.55, এটাকে আমরা ডাবল ডিজিটে চলে যেতে পারবো খুব অচিরেই, আশা করি। এবং আমার যেটা মানে ধারণা, যে বাংলাদেশ এখন উন্নয়নের যেই গতিধারায় আছে, যদি ট্যাক্স জিডিপি রেশিওটা যদি মানে গ্যাপটা যদি আর কমে যায়, তাহলে এই গতিটা আরো অনেক বেশি মানে ত্বরান্বিত হবে আমাদের দেশের উন্নয়ন। ডেফিনেটলি ত্বরান্বিত হবে। এবং আমরা চাই যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা উঠে আসুক, আবার যারা মিডিয়াম তারা ইয়ে হোক। আপনি বললেন যে বৃহৎ যে সে খুব খুশি হবে, মিডিয়াম যে সে খুশি হবে, ক্ষুদ্র যে সে তার মন খারাপ হবে নাকি? তা হবে না। তো এরকম সরকারের তালিকায় নাম থাকা, ক্ষুদ্র যে সে কিন্তু ছোট যে সে একসময় মিডিয়াম হবে, মিডিয়াম হয়ে তার তখন তাগিদ থাকবে যে আমি আরো বড় হয়ে আমরা তো স্বপ্ন দেখি 2030-এর, আমরা স্বপ্ন দেখি 2041-এর। সেই 2041-এর সময় এই গ্যাপ অনেক কমে যাবে, এবং গ্যাপটা গ্যাপ কমাতে পারলে আমরা 2041-এ উন্নত দেশ হতে পারবো। এক্স্যাক্টলি। আর এই গ্যাপ কমানোর জন্যই কিন্তু আমাদের ভ্যাট এবং ইনকাম ট্যাক্স বাড়তে হবে। আপনি জানেন যে কাস্টমস ডিউটি আমরা বাড়াতে পারবো না। আমাদের WCO WTOর সাথে আমাদের অনেক ধরনের এগ্রিমেন্ট আছে। আমরা তো WCOর একেবারেই জন্মলগ্ন থেকে সক্রিয় সদস্য, 1994 সাল থেকে। CCC তো অনেক আগে থেকে হয়েছে, WCO যখন হলো 1994, তখন থেকেই কিন্তু বাংলাদেশ সক্রিয় সদস্য এবং WTOর সদস্য। সুতরাং সেখানে আমাদের ওই নিয়মগুলো মেনে চলতে হবে। আন্তর্জাতিক বাজারে আমাদেরকে টিকে থাকার জন্যে, আন্তর্জাতিক বাজারের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের কাস্টমস ডিউটির রেটটা কমাতে হবে, তাই করতে হচ্ছে।
আর একটা কথা মনে রাখবেন যে আমরা যখন কোনো দেশ উন্নত হয় তখন কিন্তু তার ইনকাম ট্যাক্স এবং ভ্যাট বা জিএসটি যেটাই বলি সেটা কিন্তু বাড়ে, এবং সেই ট্রেন্ডে কিন্তু আমরা আছি এবং এটাকে আরো ত্বরান্বিত না, বাংলাদেশ অলরেডি কিন্তু স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের গ্রাজুয়েশনের Definitely. অর্জন করে ফেলেছে, এবং সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হলে কিন্তু আপনাদের দায়িত্ব অনেক বেশি। দায়িত্ব অনেক বেশি, এবং সেই দায়িত্ব পালনের জন্য যে কাজটি সবচেয়ে আগে করতে হবে সেটা হচ্ছে অটোমেশন। মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, আমরা এখন জাতীয় রাষ্ট্র বোর্ড মনে করি যে আমরা ডিজিটাল এনবিআর করব, সেই লক্ষ্যেই কিন্তু আমরা চলছি। মানে সবাই যার যার বাসায় বা অফিসে বসে Exactly. ক্লিক করেই তার Click পুরো করেই। জিনিসটা ওয়ান ক্লিকে সব চলে আসবে। অন ক্লিকে সব চলে আসবে, এবং জি। আমার অফিসাররা ঘরে বসেই দেখবে যে উনি কি ইম্পোর্ট করেছেন, কারো ব্যাপারে যদি কোনো সন্দেহ হয় তাহলে তো উনি যাচাই ইনপুট করতে পারেন, আউটপুট checking করতে কোএফিসিয়েন্ট পারেন। যেটা যে সেটাও অনলাইনে থাকবে, ওটা দিয়ে তিনি দেখবেন যে ইনপুট কোথাও ফাঁকি দেওয়ার মার্কেটে কত দামে বিক্রি হচ্ছে, ফেয়ার মার্কেট প্রাইস উনি ঘরে বসেই দেখবেন। তো এই মানসিকতা তৈরি করার জন্য কিছুটা তো ব্রিদিং টাইম দিতে হবে, আমরা সেটাই দিচ্ছি, এবং খুব শিগগিরই আমরা চাইবো যে ব্যবসায়ীরা কিন্তু অনেক এগিয়ে আছে অনেক ক্ষেত্রে, আর যারা এগিয়ে নাই তাদেরকেও এই অনলাইনের সাথে হতে। আর একটা প্রশ্ন আপনি করেছিলেন, আমি সেটারও জবাব দিই আপনাকে। ইএফডিএমএস, জি জি ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিন্তু একটা সফটওয়্যার সিস্টেম, এবং সেখানে যেসব দোকানে আপনার কোনো সফটওয়্যার সিস্টেম নাই সেখানে আমরা ইএফডি দিচ্ছি, আর যেখানে সফটওয়্যার সিস্টেম অলরেডি আছে, পস সিস্টেম আছে, আর অন্য কোনো সিস্টেম যদি থাকে তাহলে সেখানে আমরা এসডিসি দিচ্ছি, সেলস ডাটা কন্ট্রোলার। ইএফডি হলো ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস। এই মেশিনের সাথে আমাদের সার্ভারের সাথে কানেক্টেড। এই চালান ইস্যু আগেই কিন্তু আমার সার্ভারে এটা এন্ট্রি হবে, সেখান থেকে একটা সিকিউরিটি কোড আসবে রিয়েল টাইমে কিন্তু সাথে সাথে, এবং তখনই চালানটা ইস্যু হবে। আমরা কিন্তু যে কেউ আমাদের অফিসে বসেই দেখতে পাচ্ছি যে কোন দোকানে কোথায় কতটা কি বিক্রি চালান, হচ্ছে, কত টাকা কি বিক্রি হচ্ছে, হচ্ছে। কয়টা চালান ইস্যু হচ্ছে। জি জি যেমন আমি আমার কমিশনারকে বলছি যে দেখো তো এখানে এরকম হচ্ছে কেন, দেখেন যে এখানে 2টা চালান ইস্যু হলো কেন একদিনে। যেমন গতকালকে চেয়ারম্যান মহোদয় আমাকে বললেন যে একটা চালান ইস্যু হয়েছে কিন্তু টাকার পরিমাণ অনেক বেশি। ঘটনা কি? তখন আমরা জানতে পারলাম যে ওখানে একটা বড় গ্রুপ, 41 জনের একটা গ্রুপ সেখানে গিয়েছিল, এবং একটা চালানে তারা পেমেন্ট করেছে। তো এই যে জিনিসগুলো যে রিয়েল টাইমে জানা, এখন যেটা আপনি বলছিলেন যে ইএফডিতে চালান নিন, লটারিতে অংশ নিন, কিন্তু অত্যন্ত হতাশাব্যঞ্জক যে প্রতি মাসেই লটারি হচ্ছে কিন্তু পুরস্কার প্রাপ্তদের সংখ্যা অনেক কম। আমি আজকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে আমরা এই পর্যন্ত পায় কিন্তু মানুষ যাচ্ছে না, মানে ক্লেইমার আসছে না। তার অনেক কারণ থাকতে পারে, যে উনি হয়তো গুরুত্ব দিচ্ছেন না, জানেন না। তো সেই জন্য আপনার মাধ্যমে আজকে ভ্যাট দিবসের উপলক্ষে সব দর্শকদেরকে আমি জানাচ্ছি যে যেসব দোকানে ইএফডি মেশিন আছে বা এসডিসি মেশিন আছে সেখানে স্টিকারে আছে, লেখা আছে, এবং এই স্লোগানগুলো সেখানে আছে। তো আপনারা এইসব দোকান থেকে যখন কেনাকাটা করবেন দয়া করে চালানটি সংরক্ষণ করুন, এবং প্রতি মাসের যে চালান সেই চালানের ভিত্তিতেই, এটা কিন্তু কুপন, একটা চালান কিন্তু কুপন, সেটাই কিন্তু পরবর্তী মাসের 5 তারিখে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমই লটারি হয়ে যাচ্ছে। কিন্তু লটারি রেজাল্টটা আমি জানবো কিভাবে? রেজাল্টটা এনবিআর এর ওয়েবসাইটে ইএফডিএমএস বলে একটা ফোল্ডার আছে আমাদের, সেখানে আপনি জানতে পারবেন। এনবিআর এর ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন অনেকগুলো ফোল্ডার আছে, সেখানে আপনার ওই ইএফডিএমএস এর সাথে সাথে লটারি হওয়ার জাস্ট এটা প্রিন্ট করা, এবং কমিটি আছে ওখানে, ড্র কমিটি, সেই ড্র কমিটির 5 জনের স্বাক্ষর করা এতটুকু সময় লাগে, আর বাকি সাথে সাথে এটা ওয়েবসাইট। এরপরে আমরা পত্রিকা দিয়ে দিই, 2-3টা পত্রিকা। আমাদের ওখানে যখন লটারি হয় তখন অনেক সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ার এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা থাকেন, এবং তারাও ওখান থেকে রেজাল্টটা নিয়ে আসেন, এবং সাথে সাথে এটা পত্রিকা দিয়ে দেওয়া হয়। ও ইন্টারেস্টিং হলো। তাহলে আপনি বলছেন যে লটারিটা আপনার প্রতি মাসেই করছেন, কিন্তু যারা পুরস্কার পায় তারা কেউ আপনাদের কাছে ক্লেম করতে যায় না, খুব একটা যায় না। এটার অনেক কারণ আছে। কারণ হচ্ছে যে ওনারা জানে না, আমি একটু আগে বললাম, সেই আমাদের সব দোকানে কিন্তু মেশিন আমরা বসাতে পারিনি এখনো। 4600-র মতো বসেছে সোফার। এটা হলো ঢাকা এবং চিটাগাংয়ে, অন্য কোনো শহরে নাই। কিন্তু এখন অন্য শহরের লোকেরা কেনাকাটা করতে গিয়ে বলে আমার ইএফডি চালান দাও, তাহলে কিন্তু একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হবে। সেজন্য ঢাকা এবং চিটাগাংয়ে যেসব জায়গায় মেশিন বসানো হয়েছে আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে সব জায়গায় এই সিস্টেম চালু করার জন্য, এবং জাতীয় রাষ্ট্র বোর্ড এই লক্ষ্যে কাজ করছে, এবং খুব শীঘ্রই অন্য একটা পদ্ধতিতে আমরা সব দোকানকে যারা ভ্যাটযোগ্য তাদের সবাইকে এই সার্ভিস এবং পণ্য যেগুলো আমরা ঠিক করেছি সেগুলোকে নেটে নিয়ে আসার চেষ্টা করছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শামীম আহমদ। একটা জিনিস হলো যে আপনারা আজকে আমাদের অনুষ্ঠানে 2 জন অতিথি, মানে উনি সরকারের পক্ষ থেকে, আপনি ব্যবসায়ীদের পক্ষ থেকে, কিন্তু আমরা শুরুতেই কিন্তু বলছিলাম যে সাধারণ মানুষের সচেতনতাটাও খুব জরুরি। কেন জরুরি?
সাধারণ মানুষের এখানে পার্ট কি? আমি বলবো যে আমার তো কোনো পার্ট নাই ভাই, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনি টাকা নিয়ে ওনাকে দেন, আমি কিছু করবো না। আমি সেটাই বলতেছি যে সাধারণ মানুষের জনপ্রিয়। অ্যাকর্ডিং টু ভ্যাট ল উই আর অলসো ট্যাক্স কালেক্টর। আমরা কিন্তু উনাদের মতো, উনি যেরকম ট্যাক্স কালেক্টর, আমিও ট্যাক্স কালেক্টর। হ্যাঁ, মানে আপনি সাধারণ মানুষের কাছ থেকে কালেক্ট করে ওনাকে নিয়ে দিচ্ছেন? ওনাকে দিচ্ছি, অবশ্যই আমি দিই, আই এম এ ট্যাক্স কালেক্টর। হ্যাঁ, কিন্তু এই যে আমি যে ট্যাক্স কালেক্টর, এবং আমার তো এটা রিকগনিশন দরকার, এবং আমার তো লোকজনকে বুঝাইতে হবে যে যে আপনি ট্যাক্সটা যেটা দিচ্ছেন সেটা সরকারের কোষাগারে যাচ্ছে। সাধারণ জনগণের কনসেপ্ট হইলো সে যে ট্যাক্সটা দেয় সেটা সরকারের কোষাগারে যায় না। এটা কিন্তু জেনারেল কনসেপ্ট একটা মানুষের। হ্যাঁ, এটা কনসেপ্ট কিন্তু যে যায় না, কিন্তু এটা বুঝতে হবে। এই আমি সেজন্য প্রথমে বলছিলাম যে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা আমাদের দরকার। আরেকটা জিনিস হলো কি, যে আপনি যদি দেখেন সাউথ ইস্ট এশিয়া অন্যান্য কান্ট্রি স্টাডি করে দেখবেন যে ভ্যাট রেটটা কিন্তু অনেক দেশে কম। ভিয়েতনামে আমি যতদূর জানি 10%, এবং অন্যান্য অনেক দেশে আবার অনেকগুলো আইটেমের উপর 5% আছে। এতে হয় কি, মানে লোকজনের দেওয়ার আগ্রহটা থাকে, এবং ইভেশন করার সুযোগটা কম থাকে, আগ্রহটা কম থাকে, এবং সরকারের কালেকশনটা বেশি হয়। তো আমি মানে এনবিআর এর কাছে অনুরোধ করব যে এটা বিবেচনা করা উচিত যে 15% থেকে আমরা কোনো অবস্থাতে কোনোভাবে কি এটা স্টেপ বাই স্টেপ, আমি একবারে না, কারণ সরকারকে চলতে হবে, রেভিনিউ আসতে হবে, আমাদের উন্নয়ন দরকার, সব কিছু দরকার। সেখানে আমরা এটা কোনোভাবে কোনো একটা ফেজ আউট করে আমরা কমায় নিয়ে আসতে পারি নাকি। যখন আপনি দেখবেন, আপনি যখন 15 থেকে যদি 10-এ আসেন, আজকে 97,000 কোটি টাকা আপনি ইনভেস্ট করছেন, আমি বলতে পারি যেটা আপনি 1.5 লক্ষ কোটি টাকাতে আপনি চলে যাবেন। হ্যাঁ, কিন্তু আমি যদি একটু আপনাকে থামাই, যে যদি 15% থেকে 10%-এ আসে, তাহলে অঙ্কের হিসাবে কিন্তু 97,000 কোটি টাকা 80,000 কোটি টাকা হয়ে যাওয়ার কথা। আপনি বলছেন 1.5 লক্ষ কোটি টাকা হবে। কিভাবে হবে তাহলে? এটা হয়তো তাই, কারণ আপনি যখন ফার্স্ট থিং হলো কস্ট অফ প্রোডাকশন, মানে ভোক্তা একটা উপকার পেল, তার সেভিংস আসলো না, কিন্তু আমি তো তার কনজাম্পশনটা বাড়বে। হ্যাঁ, না, কিন্তু আমি খেতে যাব, আমার আজকে এই মাসে বাজেট আছে, আমি 100 টাকা খাবো, তাতে 15 টাকা দিব। যদি কমে যায় তাহলে তো আমি 110 টাকা দিব, 115 টাকা দিব না, তাহলে তো সরকারের লস হওয়ার কথা। আমি অঙ্কের হিসাবটা বোঝার চেষ্টা করছি। আমার তো সামর্থ্য 100 টাকা, এর বেশি তো আমি খরচ করতে পারবো না। আপনার যে সার্কেলটা আপনি যেটা নেটের ভিতরে নিয়ে আসেন নাই, উনি যে কথা বললো, আমরা কিন্তু নেটে কিন্তু সব আনতে পারি নাই। আচ্ছা, আমাদের তো নেট আপনি সার্কেল বলছেন যে কমিয়ে নেটটাকে বড় করলে তখন আপনার ইয়েটা বেড়ে আসবে, এবং সেটা ইভেশনটা কমাতে সাহায্য করবে। এবং আমার মনে হয় ধীরে ধীরে এনবিআর যাবে সেই দিকে, আমার বিশ্বাস যে সেটা ধীরে ধীরে হয়তো কমে সেদিকে যাবে, কারণ অনেকগুলো আইটেমের উপরেও তো এখন ভ্যাট এক্সেম্পশন দিয়ে ওনারা রেখেছেন, ওনারা কোথাতে, যেটা আমরা বুঝলাম। এবং আরেকটা কথা হলো যে বড় বড় যে প্রকল্পগুলোতে ট্যাক্স এক্সেম্পশন সরকার নিজে দিয়ে দেয়, আমার মনে হয় এইগুলা পরিহার করা ভালো বেসরকারি খাতে। কারণ বড় প্রজেক্টে বেনিফিশিয়ারি বড়রা মিন দ্য কন্ট্রাক্টর আপনি বলেন, কিংবা যারা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করছেন উনারা, সেই ভ্যাটগুলো যদি আমি ভুল বুঝে না থাকি, সেখানে ভ্যাট এক্সেম্পশন না দিয়ে সেই ভ্যাটগুলো কালেকশন করলেও কিন্তু আপনার ভ্যাট অ্যামাউন্টটা বাড়বে, এবং সরকারের আয় রেভিনিউ কিন্তু অনেক বেড়ে যাবে। এটা করা উচিত। আর অতি ক্ষুদ্র যাদের আপনি এক্সেম্পশন দিচ্ছেন, আমার প্লাস্টিক আইটেমের 4টা আইটেমের উপরে ভ্যাট এক্সেম্পশন আছে। একটা হলো বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, আরেকটা হলো জুতা স্যান্ডেল, আরেকটা হলো আপনার টিফিন বক্স, আর বাচ্চাদের পানির বোতল। এই যে 4টা আইটেমের ভ্যাট, কারণ এটা অতি ক্ষুদ্র। সাপ্লাই চেনে এটা হয় কি, ফেরিওয়ালারা, আপনার ওই যে ফুটপাতে যারা আছেন ভেন্ডার, ওনারা এই প্রোডাক্টগুলো সেল করেন। সেটা কোনো অবস্থাতে আপনি এন্ডে যে ভ্যাটের সিস্টেমের ভিতরে ঢুকানো সম্ভব না ফেরিওয়ালাদের এবং ইয়েদের। তো এই জন্য হয়তো, এবং আমাদের প্রেয়ারও দিয়েছিলাম যে ছাড় দেওয়ার জন্য সবার কথা বিবেচনা করে, তো সেটা ওনারা দিয়েছেন। হ্যাঁ, তো এইভাবে যে কিছু যেগুলা অতি ক্ষুদ্র ব্যবসা, সেইগুলাকে ছাড়মুক্ত আরও আমাদের কয়েক বছর রাখতে হবে। তা নাহলে কিন্তু আমাদের দেশে যে ইকোনমিক সার্কামস্টেন্সেস এখন যেটা প্রিভেল করছে, এই যে মনে করেন একজন রিক্সা চালক, সে দিনে 3 বেলা বাইরে খাচ্ছে, এটা কিন্তু বিশাল অ্যামাউন্ট একটা আপনি যদি যোগ করেন। হ্যাঁ, একজন ফুটপাতে যিনি ব্যবসা করছেন, একজন অতি রিটেইলার যিনি ব্যবসা করছেন, উনি কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন, দেশের বোঝা কমাচ্ছেন, উপরন্তু কিন্তু উনি একটা ইকোনমিক অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছেন। তো সেই যে 50 লক্ষ টাকা যে এটা করা হয়েছে, সেটা যদি বাড়ানো যায় এবং তাদেরকে যদি আরেকটু সহযোগিতা দেওয়া যায় এনবিআর এর পক্ষ থেকে, আমার মনে হয় রেভিনিউ লস খুব বেশি হবে না, কিন্তু সামগ্রিকভাবে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু চাপ কমবে এবং তারা বেনিফিশিয়ারি হবেন। এটা হলো আমাদের বেসরকারি খাত থেকে
এনবিআর এর কাছে আবেদন। জি, জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান শিকদার। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। একটা কথা হলো যে উনি যেটা বললেন, আমি অঙ্কের হিসাবে বলি যে উনি দাবি করেছেন যে যদি 15 ভাগ থেকে যদি 10 ভাগে আনা হয় তাহলে ভ্যাটের কালেকশন বাড়বে। যদি এটা সত্যি হয় তাহলে তো আপনার এক্ষুনি এটা অর্ডার দিয়ে দেওয়া দরকার। আমি কিন্তু আমি হ্যাঁ কিন্তু আমি কিন্তু এক্ষুনি আমি চাচ্ছি না। আমি আবার এই অঙ্কের হিসাবে চাচ্ছি। বলি যে ধরেন মানে এক্ষুনি যদি আপনি করেন তাহলে 97,000 কোটি টাকা এটা 70,000 কোটি টাকা হয়ে যাবে। কিন্তু উনি হয়তো দীর্ঘমেয়াদে কথা জি, জি, বলছেন যে মানুষের অভ্যাস বদলাবে, খরচ করার প্রবণতা বাড়বে ইত্যাদিতে। সেটা অন্যান্য দেশে কি হয় আমি ঠিক জানি না, যে কোথাও কি 10% বাই আছে, এটা যদি একটু ভিয়েতনামে আছে। আমি বলি আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমার যদি এই অথরিটি থাকতো যে এটাকে 15 থেকে 10 করে দেওয়া, আর শামীম ভাইয়ের যদি এই ক্ষমতা থাকতো যে সমস্ত কিছুতে উনি নেটে নিয়ে আসবেন, তাহলে তো আমরা দুজন এখানে করে ফেলতে পারতাম। তো ওরা চমৎকার ভাবে উনি বলেছেন, আমি অনেক ধন্যবাদ জানাই। আমরা কিন্তু 10% করেছি অনেক আইটেম। আপনি দেখবেন গত বাজেটে কিন্তু এসি রেস্তোরাঁ যেগুলো, সেগুলো কিন্তু 15-এর পরিবর্তে 10 করা হয়েছে। যেগুলো নন এসি সেটা 7.5 থেকে 5 করা হয়েছে, বা 10 থেকে 5 করা। তো এটা করা আছে, কিন্তু বিভিন্ন আইটেমে কিন্তু রিডিউস রেট আছে। তবে রিডিউস রেটের সমস্যা কিন্তু অনেক বেশি। রিডিউস রেটে কিন্তু উপকরণ করার রেট পাওয়া যায় না। তাতে কিন্তু আলটিমেটলি ভোক্তাদের কোনো কোনো ক্ষেত্রে বেশি পে করতে হয়। ভ্যাটের মূল স্পিরিটটাই হলো, প্রাণ শক্তি হলো উপকরণ করার রেট। ট্যাক্স অন ট্যাক্স হয়ে গেলে কিন্তু ভ্যাটের স্পিরিটটা ওইভাবে পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে আমরা কিছু কিছু ক্ষেত্রে রিডিউস রেট রেখেছি। 5% আছে, 7.5% আছে, 10% আছে, ইভেন কি 2% আছে, 2.4% আছে, এরকম বিভিন্ন রেটে আছে। উনি যেটা বলেছেন এটা সঠিক, যে আমরা যদি নেট বাড়াতে পারি এবং যদি আমরা সবার কাছ থেকে ট্যাক্স আদায় করতে পারি, তাহলে রেট হেরফের করা কোনো বিষয় না। সরকার হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে এটা ভ্যাট সিস্টেমটা হলো একটা ইলাস্টিক, আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আর যেটা এক্সামশনের কথা ভাই বলেছেন যে এক্সামশন বেশি টানা যাবে না, এক্সামশন যেটা, সেটা কিন্তু এনবিআর এবং সরকার এখন কিন্তু নো এক্সামশনের দিকে যাচ্ছে। নো এক্সামশন, আস্তে আস্তে আমাদের এক্সামশনটা কমাতে হবে। আমাদের যেগুলোর উপরে এক্সামশন আছে, আর আমি ওনার সাথে একমত, আমাদের ক্ষুদ্র শিল্পকে বাড়তে দিতে হবে, আমাদের ছোট ব্যবসায়ীদেরকে বাড়তে দিতে হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ মিনিটে আছি। আপনার কাছ থেকে একটা আমি শুরুতে যেটা বলছিলাম, এখন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, এবং ভ্যাট বা ট্যাক্সের সাথে আমাদের দেশপ্রেমের একটা গভীর সম্পর্ক আছে। সেটা যদি আপনি একটু মানে একটা অনুষ্ঠানের আজকে পুরো অনুষ্ঠানের একটা সামারি আপনার কাছ থেকে শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা এখন উন্নয়নের মহাসড়কে আছি, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমরা একটা পদ্মা সেতু করেছি, আরও পদ্মা সেতু আমাদের করতে হবে। এবং আমাদের যে সমস্ত মেগা প্রজেক্ট, এখন মেট্রো রেল, বিদ্যুৎ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অনেক প্রকল্প আমাদের হাতে আছে, এবং সেগুলো আমাদের শেষ করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে 2030-এর মধ্যে মধ্যমায় দেশ, এবং 2041-এ উন্নত দেশ। এবং আমাদের আজকে দেখেন যে সরকার যে পরনির্ভরশীলতা, এটা কিন্তু আমাদের একেবারে কমে গেছে। এখন আমরা যে আমাদের যে বাজেট ডেফিসিট আছে, তার মাত্র 2.6% এর মতো আমরা বাইরে থেকে নিব। এক সময় তো আমাদের অনেক বাজেট, মাননীয় প্রধানমন্ত্রী কিসের বলে তিনি পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করতে চাইলেন, এবং সেটা পারছেনও। তো সেই জন্যে আমাদেরকে আসলে আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে, উভয় আমাদের ভ্যাট কর্মকর্তা এবং যারা ব্যবসায়ী, তাদের সবার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমরা কখনো ভ্যাট কর্মকর্তা হিসেবে চাইবো না যে একজন অনলাইনে রিটার্ন দেওয়ার পর তিনি আবার হার্ড কপি নিয়ে আসবেন, সেটা আমরা চাইবো না। ঠিক একইভাবে আমি একজন ব্যবসায়ী, আমিও চাইবো না যে আমি কোনো ব্যক্তিকে ভ্যাট চালান ছাড়া ফেরত দিব। আমি বলবো যে ভাই, ভ্যাটটা মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সুতরাং আপনি চালান নিয়ে যান, আমি আদায় করছি, আমি আপনার ভ্যাট রাখছি, আমি সরকারি কোষাগারে দিয়ে দিব। ভ্যাটের যে মূল্য, সেই মূল্য কিন্তু মূল্যের মধ্যে কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত, এবং আমরা অলরেডি ইএফডিএমএসে এটা বাধ্যতামূলক করেছি। 1,1200 দোকানে এ পর্যন্ত এটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। আগামী 2 দিনের মধ্যে আশা করা যায় যে আমরা যতগুলো মেশিন বসিয়েছি ততগুলোর মধ্যে ভ্যাট ইনক্লুসিভ যে মূল্য, সেটা আমরা করে ফেলবো। তাতে করে ব্যবসায়ীদের এটা ভাববার কারণ নাই যে আমি, ক্রেতাদের এটা ভাববার কারণ নাই যে আমি ভ্যাট চালান না নিলে মনে হয় আমাকে ভ্যাট দিতে হলো না। এই কনসেপ্টটা আর থাকছে না। এখন ক্রেতারা বুঝতেই পারবে যে যে মূল্যটা উনি নির্ধারণ করেছেন তার মধ্যে ভ্যাট আছে, সুতরাং আমি যদি চালানটা না নেই
তাহলে হয়তো বা এই ভ্যাটের টাকাটা হিসাবে নাও আসতে পারে। নাও আসতে পারে। তো আমাদের দুই পক্ষই কিন্তু শামীম ভাই কিন্তু অলরেডি বলেছেন যে উনি কালেক্টর। আমি একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি নিজেও বলি এটা, যে যারা নিবন্ধিত ব্যক্তি তারাই কিন্তু কালেক্টর। আসলে অ্যাকচুয়ালি collector, জি। দে আর কালেক্টিং ভিএটি ফ্রম দ্য কনজিউমার। তারা শুধু জোগাড় করে আপনার সুতরাং হাতে তুলে আমরা দিবে। একই প্ল্যাটফর্মে কাজ করব এবং আমাদের মাইন্ডসেট পরিবর্তন করে আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো করব। তাহলে আজকের ভ্যাট দিবসের সার্থকতা আসবে, আমাদের ভ্যাট সপ্তাহ সার্থক। শামীম ভাইয়ের সাথে আরেকটি কথা একমত পোষণ করে বলছি। উনি বলেছেন যে এই যে ভ্যাট সপ্তাহে যে সেবাগুলো দেওয়া হয় সেটা যেন সারা বছরই দেওয়া হয়। জি, জি। আমি আশা করব আমার আজকের এই আলোচনার মাধ্যমে আমার কর্মকর্তারা যারা শুনছেন, আমরা যেন সারা বছরই এই সেবার মানসিকতা নিয়ে যেন কাজ করতে পারি এবং আমাদের ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ সফল হয়। ধন্যবাদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই বিজয়ের মাসে আপনি নিজেকে গর্বিত ভাবতে পারেন যে বাংলাদেশের একজন নাগরিক। আপনি কিন্তু কোনো না কোনোভাবে সরকারকে আপনি ট্যাক্স বা ভ্যাট দিচ্ছেন। আপনি যে ফোনে কথা বলছেন কিছু না কিছু সরকার পাচ্ছে, আপনি যে কেনাকাটা করছেন কিছু না কিছু সরকার পাচ্ছে। তবে আপনাকেও সচেতন হতে হবে, ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে। আপনি ভ্যাট দিচ্ছেন, সেই চালানটা আপনি নেবেন এবং ব্যবসায়ীরা যেটা আপনার কাছ থেকে নিল সেটা যেন ব্যবসায়ীরা সরকারের কোষাগারে জমা দেয়। আর লটারির কথাটা যেটা বলেন খুব ইন্টারেস্টিং, আমারও খুব ভালো করে জানা ছিল না। আপনি ইএফডিতে যে ভ্যাট দিচ্ছেন তার চালান নেবেন, পরবর্তী মাসের 5 তারিখে সেটার লটারি হয় এবং আপনি পুরস্কার পেতে পারেন। ওনারা বলছেন অনেক পুরস্কার জমা হয়েছে, কেউ নিতে আসছে না। আমরা চাই যে আপনারা সেই পুরস্কার ক্লেম করবেন এবং সেই পুরস্কার আপনি নেবেন। আপনিও বাংলাদেশের উন্নয়নের একজন গর্বিত অংশীদার হবেন। ভালো থাকবেন।